তো স্যার পাচ্ছি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি স্টার্ট করে ফেলি, অনেক দেরি হয়ে গেছে। পাসওয়ার্ড কোনো মতেই নিচ্ছিল না। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু দিস। আমি এর আগে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে অ্যানেস্থেটিক, জেনারেল অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়ার আমরা ইনজেক্টেবল যেগুলো অ্যানেস্থেটিক সেগুলো আমরা পড়া শেষ করেছিলাম, তাই না? Now the remaining part is inhalational anesthetic and the local anesthetic drugs. Among the inhalational anesthetics, there are very common inhalation anesthetics are nitrous oxide, halothane, ether, enflurane, sevoflurane, etc. Can you follow me? Do you follow me? Yes, sir. Yeah. So, what are the criteria of the inhalation anesthetic? Inhalation anesthetic needs to be penetrate the alveoli and then reach the bloodstream. Actually, they are very lipid soluble substance, and therefore the rate of delivery to the delivery of the drug to and from the lung by the inspired air and to the bloodstream. What are the properties needed for this? One is the blood gas partition coefficient, one is the oil gas partition coefficient, and the inspired air gas partial pressure. These are the requirements for the anesthetic agents that are used as an inhalational anesthetic. Number one is the blood gas partition coefficient. Number two is the oil gas partition coefficient. Partition coefficient টা কি? It is the ratio of the concentration in two phases. Partition coefficient হচ্ছে একটা concentration ratio in two phases. ফেজ কোনটা? একটা ফেজ হচ্ছে alveoli to blood, আরেকটা হচ্ছে blood into tissue. এই দুইটার যে রেশিও সেটাকে আমরা বলছি blood gas partition coefficient. What is the importance of this blood gas partition coefficient? Blood gas partition coefficient এর ইম্পর্টেন্সটা হচ্ছে যত কম solubility হবে ব্লাডে, the lower solubility in the blood and the faster process of equilibrium, so faster induction. যত রেশিওটা কম হবে, এই যে আমরা দুটা রেশিও করছি, একটা হচ্ছে যে ব্লাড alveoli to the blood and blood to the tissue, এই দুটার মধ্যে রেশিওটা যত কম হবে তত এটা সলিবিলিটিটা বাড়বে এবং হচ্ছে ফাস্টার ইন্ডাকশন হবে। আর হায়ার সলিবিলিটি ইন দ্য ব্লাড, যদি ব্লাডের সলিবিলিটিটা বেড়ে যায়, দ্যাট ইজ দ্যাট আমার টিস্যুতে কম ব্লাডে বেশি, তাহলে ইকুইলিব্রিয়াম will be delayed and there will be delayed of induction. এটা কি বোঝা গেছে? স্যার আবার একটু বলেন। It is a very important thing. আমরা যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক এজেন্টের প্রথম প্রপার্টিটা বলেছি যে ব্লাড গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট, নাম্বার টু ইজ দ্য অয়েল গ্যাস পার্টিশন কোএফিশিয়েন্ট। পার্টিশন কোএফিশিয়েন্টটা হচ্ছে ইট ইজ দ্য রেশিও, রেশিও অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন টু ফেসেস। ফেজ দুটা কি, একটা হচ্ছে যে অ্যালভিওলাই ইজ টু ব্লাড, আরেকটা হচ্ছে ব্লাড ইজ টু টিস্যু। এই দুইটা রেশিওটা যত কম হবে, the solubility in the blood যত কম হবে, ইন্ডাকশনটা তত ফাস্টার হবে। সলিবিলিটি যদি ব্লাডে বেশি হয়, বেশি সলিবল হয়ে যায়, হায়ার সলিবিলিটি হয়, তাহলে ইন্ডাকশন উইল বি ডিলেড। এখন রিকভারি ফেজে কি হবে? আমরা তো ইন্ডাকশন দিলাম, আমাদের ইনহেলেশন অ্যানেস্থেটিকের কাজ হলো ইন্ডাকশন, মেইনটেনেন্স এন্ড রিকভারি। তো রিকভারিতে আমাদের কাজটা কি? রিকভারিতে হচ্ছে যে পরিমাণ অ্যানেস্থেটিক এজেন্ট, দ্যাট ইজ দ্য ইনহেলেশন অ্যানেস্থেটিক আমরা দিয়েছিলাম, দে শুড লিভ ফ্রম দ্য অ্যালভিওলাই, তাই তো? আমরা একটা গ্যাস দিয়ে অ্যানেস্থেসিয়া ইনডিউস করেছি, সেই অ্যানেস্থেসিয়া আবার রিকভার করতে রিকভারি ফেজে আমার কি করা লাগবে? অ্যালভিওলাই থেকে সেই গ্যাসটিকে বের করে আনা লাগবে। তাহলে এই সলিবিলিটি যখন কম হবে, যখন ব্লাডের সলিবিলিটি যখন কম হবে,
তখন রিকভারি উইল বি ফাস্টার। সলিবিলিটি যত বেশি হবে তত রিকভারি উইল বি স্লোয়ার। দুটার কথা কিন্তু একদম এক। সলিবিলিটি যদি বেশি হয় তাহলে ইন্ডাকশন ফাস্টার হবে, রিকভারিও ফাস্টার হবে। সলিবিলিটি যদি কম হয় তাহলে ইন্ডাকশন উইল বি ডিলেড, রিকভারি উইল বি ডিলেড। ক্লিয়ার? ক্লিয়ার কি? আচ্ছা। And now the oil gas partition coefficient. Oil gas মানে হচ্ছে যে লিপিড সলিবিলিটি। আমরা অয়েল গ্যাস পার্টিশন বলতে যে লিপিড সলিবিলিটি। যদি লিপিড সলিবিলিটি বেশি হয় তাহলে কি হবে? একটা আমরা অ্যানেস্থেটিক এজেন্ট বাই গ্যাস আমরা ইন্ট্রোডাকশন করলাম, সেটা যদি লিপিড সলিবিলিটি বেশি হয় তাহলে দিস উইল গ্রাজুয়ালি অ্যাকুমুলেট ইন দ্য বডি ফ্যাট। তাই তো? যদি আমাদের লিপিড সলিবিলিটি বেশি হয় তাহলে ওটা আমাদের যে বডি ফ্যাট আছে সেটার মধ্যে অ্যাকুমুলেটেড হয়ে যাবে। যদি অ্যাকুমুলেট হয়ে যায় তাহলে the recovery from the anesthesia will be slow, তাই তো? যদি accumulation in the fat যদি আমাদের কম হয় then the recovery will be faster. So both the blood gas and the oil gas partition coefficient needs to be lower for a faster induction and faster recovery. Do you get it? বুঝা গেছে? আচ্ছা, এখন আমাদের ফিজিওলজিক্যাল ফ্যাক্টর কি? ধরো একটা ঘরের আমি জানালা বন্ধ রেখেছি, তাহলে সেই ঘরের জানালা দিয়ে বাতাস কম যাওয়া আসা করবে। এখন অ্যালভিওলার যে আমাদের মেমব্রেন গুলো আছে সেটা যদি ভেন্টিলেশন রেট যদি কম হয় তাহলে গ্যাসটা কম পাস করবে। এই তো বিষয়। এখন এই জন্য আমরা বলছি যে অ্যালভিওলার ভেন্টিলেশন রেট যত বেশি হবে, দ্যাট ইজ দ্য গ্রেটার দ্য ভেন্টিলেশন রেট, দেয়ার উইল বি র্যাপিড অনসেট অফ দ্য অ্যানেস্থেসিয়া। তত গ্যাস আসবে তত বেশি তাড়াতাড়ি অ্যানেস্থেসিয়া প্রডিউস করবে। যদি সিওপিডি পেশেন্ট হয় তাহলে দেয়ার উইল বি লেস অ্যালভিওলার ভেন্টিলেশন রেট and there will be delayed induction of the anesthesia. This is the physiological factors. Number 1. Number 2 is the cardiac output and pulmonary blood. যদি কার্ডিয়াক আউটপুট যদি আমাদের বা ব্লাড ফ্লো যদি বেশি হয় তাহলে anesthesia is reduced. The duration of the anesthesia is reduced. The rate of induction rate is reduced. হ্যাঁ, যদি ব্লাড ফ্লো স্লো রেটে হয়, যে লো ফ্লো রেটস হয়, তাহলে the induction of the anesthesia will be faster. And what are the ideal criteria? What are the ideal criteria for an inhalational anesthetic agent? For an inhalational anesthetic agent, first হচ্ছে যে আমাদের একটা wide margin of safety লাগবে. This should have a wide range of safety for inducing and from recovery from anesthesia. Number 1. Number 2, it should be potent enough. It should be potent enough. That is, the induction should be smoother and faster, and recovery should be smoother and faster. There should be an analgesic property. There should be a muscle relaxant property. And there should be less cumulative effect, as well as post-operative nausea and vomiting should be less. যেটা আমরা আগেও বলেছিলাম যে ইনজেক্টেবল যে অ্যানেস্থেটিক এজেন্ট গুলো আছে তাদের যেগুলো প্রপার্টি লাইক দ্যাট, যে এটা একটা ওয়াইড মার্জিন অফ সেফটি থাকবে, it should have a faster and smoother induction and faster and smoother recovery from the anesthesia. এটার মাসেল রিল্যাক্সেন্ট একটা প্রপার্টি থাকবে, এটার অ্যানালজেসিক প্রপার্টি থাকবে, এবং এটা পোস্ট অপারেটিভ যে নসিয়া ভমিটিং এই ট্রিগার গুলো আছে এটা থাকবে না অথবা কম হবে। দিস ইজ দ্য আইডিয়াল প্রপার্টি
of an inhalational anesthetic drug. এখন এই ইনহেলেশন অ্যানেস্থেটিক ড্রাগ গুলো কিভাবে কাজ করে? যে ইনহেলেশন অ্যানেস্থেটিক ড্রাগ গুলো আছে সেগুলো মূলত কাজ করে পটাশিয়াম চ্যানেলের উপর। যে আমাদের যে পটাশিয়াম চ্যানেল গুলো আছে সেটাতে যদি স্যার শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যাচ্ছে, রাইট। যদি অ্যাক্টিভেশন অফ দ্য পটাশিয়াম আমরা যদি চ্যানেল হয় তাহলে দেয়ার উইল বি হাইপার পোলারাইজেশন অফ দ্য সেল। এখন হাইপার পোলারাইজেশন হলে কি হবে? দেয়ার উইল বি দ্য থ্রেশহোল্ড ফর অ্যাকশন পটেনশিয়াল উইল বি রেইজড, এবং যদি থ্রেশহোল্ড ফর দ্য অ্যাকশন পটেনশিয়াল রেইজ হয় বা রেইজ করে তাহলে দেয়ার উইল বি ডিক্রিজ দ্য অ্যাবিলিটি অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল। হ্যাঁ, এই কারণে হয় কি, যদি আমাদের অ্যাকশন পটেনশিয়াল করে দেয়ার উইল বি cardiorespiratory depression there, as there is no action potential, and there will be less there will be the patient become unconscious. তাহলে কাজটা হলো যে আমাদের পটাশিয়াম mechanism action যদি কখনো বলা হয় যে how it does acts on the potassium channel and it causes depolarization of the cell, leading to increased threshold level for the action potential, which decreases the action potential stage. And the net effect is the decrease there will be decrease of the cardiorespiratory center, but there will be increased intracranial pressure. There will be increased intracranial pressure because the cerebral blood flow will be increased. So there will be a chance of post-operative effect of nausea and vomiting, and there will be increased rate of ventilation. So as per ventilation is the inspiration, there will be increased inspiration. It will lead to increased partial pressure of the carbon dioxide. হ্যাঁ, তাহলে আমাদের একটা ফার্মাকোলজিক্যাল যে ইফেক্ট গুলো আছে এটা যদি আমরা আলাদা আলাদা সিস্টেমেটিক ভাগ করি, যে কার্ডিয়াকে কি হবে? কার্ডিয়াকে হলো যে কার্ডিয়াক ডিপ্রেশন হবে। রেসপিরেটরি সেন্টারে কি হবে? Respiratory center will be depressed, and there will be increased inspiration, lead to decrease of the partial pressure of the carbon dioxide. There will be increased cerebral blood flow, which will lead to increase of the intracranial pressure. যদি আমরা নাইট্রাস অক্সাইড, আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি নাইট্রাস অক্সাইড অ্যানালটেন, বোথ আর ইউজ সিমুলটেনিয়াসলি। এখন আমরা কেন এই দুটা ড্রাগ অ্যাজ এন জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট একসাথে ব্যবহার করি? কারণ হ্যালোথন ইজ এ ভেরি পোটেন্ট ড্রাগ ফর প্রডিউসিং অ্যানেস্থেসিয়া, বাট whenever we use it alone as an anesthetic agent, it produces some toxicities like malignant hyperthermia. There will be nephrotoxicity, there will be chance of hepatotoxicity, that is the unexplained jaundice may occur after administration of the halothane as a sole anesthetic agent. কিন্তু নাইট্রাস অক্সাইড আমাদের যেটা করে, যে নাইট্রাস অক্সাইড এটা সলিবিলিটি যেহেতু বেশি, এটা লেস পোটেন্ট, কিন্তু এটার ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া ইজ ফাস্টার দেন দ্যাট অফ দ্য হ্যালোথেন। এখন
যেহেতু এটা ফাস্টার, সেহেতু আমরা হ্যালোথেনের সাথে এই কারণে ব্যবহার করি। আরেকটা কারণ হলো যে analgesic property of the nitrous oxide is very light, but analgesic property of the halothane is much higher than that of the nitrous oxide. কাজেই এই দুইটা আমরা as a cumulative effect এর জন্য একসাথে ব্যবহার করি। Nitrous oxide and halothane both are used as an anesthetic agent for induction and maintenance for this type of cumulative effect, because halothane is more potent, but it has got some toxic effects like malignant hyperthermia, like hepatotoxicity, that is unexplained jaundice. It can cause nephrotoxicity, and as well as it can increase the intracranial pressure. But nitrous oxide is less potent, though it has got a faster rate of induction. The it has got very light analgesic property, but halothane has got more potent analgesic property, but muscle relaxation property of the nitrous oxide is more. These are the criteria to be fulfilled to maintain an induction and maintain and recovery of the general anesthetic drug. And the common side effects যেটা হ্যালোথেনের বলেছি, the nephrotoxicity, hepatotoxicity, it can cause the cancerogenicity, it can cause the mutation, that is alteration of the type of the cells, and it can cause teratogenicity. That's why in a pregnant patient, anesthetic agent like general anesthetic agent like inhalation anesthetics are commonly avoided because it has got some teratogenic property. এখন যদি আমাদের লাস্ট যেটা, সেটা হলো যে লোকাল অ্যানেস্থেটিক যে ড্রাগ গুলো রয়েছে, হ্যালো, শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের ইন্টারাকশন নাই বলে আমি আসলে বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারছো কি না। সামনাসামনি না দেখলে বোঝা মুশকিল হয়ে যায়। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, লোকাল অ্যানেস্থেটিক আমরা যেটা বলেছি যে এটা হলো যে দুটো পার্ট, একটা হলো অ্যারোমেটিক পার্ট, একটা হচ্ছে স্টার অর অ্যামাইড পার্ট। তো এখান থেকে অ্যারোমেটিক পার্টের সাথে যেটার স্টার কম্বিনেশন আছে সেটাতে আমরা যদি যাই, ক্লাসিফিকেশনে যদি যাই, যে একটা হচ্ছে স্টার গ্রুপ আর একটা হচ্ছে অ্যামাইড গ্রুপ। যদি স্টার গ্রুপে যাই তাহলে আমাদের মধ্যে আছে প্রোকেইন, কোকেইন, টেট্রাকেইন এন্ড বেনজোকেইন। যদি স্টার গ্রুপে আসি, স্টার গ্রুপে আমরা দেখি যে প্রোকেইন, কোকেইন, টেট্রাকেইন এন্ড বেনজোকেইন। এন্ড যদি আমরা অ্যামাইড গ্রুপে আসি
তাহলে হচ্ছে lidocaine, bupivacaine. These are the common, actually the amide groups are commonly, very commonly used. That is the lidocaine, bupivacaine, prilocaine. These are the very commonly used. এটা একভাবে ক্লাসিফিকেশন করা যায় অ্যাকর্ডিং টু দ্য গ্রুপ, স্টার গ্রুপ এন্ড অ্যামাইড গ্রুপ। আরেকটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশন। অ্যাকর্ডিং টু দ্য ডিউরেশন অফ অ্যাকশন কি, যে একটা আমরা লোকাল অ্যানেস্থেটিক ইনফিলট্রেশন করেছি সেটা কত সময় ধরে কাজ করে। যে শর্ট অ্যাক্টিং যেগুলো আছে, শর্ট অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে প্রোকেইন অথবা অ্যামিথোকেইন, দিস আর দ্য শর্ট অ্যাক্টিং ড্রাগ। Number two is the intermediate acting group drugs. Intermediate acting drugs are the lidocaine, prilocaine. These are the intermediate acting, and the long acting drugs, these are usually uh, uh, act for more than 2 hours. The intermediate acting drugs act up to 2 hours, and the long acting drugs are more than 2 hours, like that of the bupivacaine and tetracaine. এখন যে এই যে আমরা লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ গুলো দিচ্ছি, এটা আসলে প্রপার্টিটা কি? প্রপার্টিটা হলো যে এটা একদম, এটা হচ্ছে যে it should be water soluble and it should be sterilized by the heat. এবং এটা যেহেতু আমরা সারফেসে দেই, এটা সারফেসে নন ইরিটেটিং হতে হবে, and it should be non toxic. এটা যেটা এটা যেভাবে কাজ করে, এটা হচ্ছে সোডিয়াম চ্যানেলের উপর অ্যাকচুয়ালি কাজ করে। সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল। তো ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলের উপর কাজ করলে আমাদের ডিপোলারাইজেশনটা হবে না। ডিপোলারাইজেশন না হলে অ্যাকশন পোটেনশিয়াল হবে না। হ্যাঁ, the local anesthetic drug acts on the voltage gated sodium channel, whether it causes decreased depolarization of the cell, so there will be less or no action potential. এটা যদি অ্যাকশন পোটেনশিয়াল না হয়, তাহলে এটা রিভার্সিবলি ব্লক দ্য কন্ডাকশন অফ ইম্পালসেস থ্রু দ্য নার্ভ ফাইবার। যে নার্ভ ফাইবার থেকে যে পেইন সেন্সেশনটা আছে, and pain sensation is carried by the some myelinated fiber and some non-myelinated fibers, and also there are some less myelinated fibers like A delta and C fibers. These are the target cells or target fibers for the local anesthetic agents. So the local anesthetic agent actually acts on the A delta and C fiber, where they disrupt the sense of pain sensation by blocking the conduction of impulses of the pain. এখন যদি আমরা লোকাল অ্যানেস্থেটিক যে এজেন্ট গুলো আছে সেগুলোতে আমরা প্রধানত যেভাবে কাজ করে থাকে, যে আমরা পেইন সেন্সেশনটা আসলে ব্লক করার জন্য, সাময়িকভাবে ব্লক করার জন্য আমরা কাজ করছি, তাই তো? এখন এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? আমরা অনেক সময় দেখেছো যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, ওটিতে তোমরা কখনো গিয়েছো কেউ? ওটিতে গিয়েছো কেউ? জি স্যার। গিয়েছো। ওটিতে আমরা যেটা লোয়ার লিম যে অপারেশন গুলো হয়, লোয়ার লিম বা অপারেশন গুলোতে যে ব্লকটা দেওয়া হয়, যেভাবে ওখানে আমরা বলি যে অজ্ঞান করে, যদি সোজা বাংলা বলি যে লোয়ার লিমটাকে আমরা অবশ করতে চাই, তাহলে আমরা কোন স্পেস দিয়ে যাই? SAV স্যার। সাবারাকনয়েড ব্লক, তাই তো? সাবারাকনয়েড ব্লক নাম্বার ওয়ান এর নিচে যে অংশটা থাকে, নাম্বার 2 অথবা নাম্বার 3 তে আমরা সাবারাকনয়েড ব্লক যাই। ইউজুয়ালি bupivacaine is used to produce the subarachnoid block. এটা একটা পদ্ধতি আছে যে ইনজেক্টেবল। আমরা অনেক সময় দেখেছি যে খেলার মাঠে অনেক সময় স্প্রে করা হয়। আমাদের কারো ব্যথা লাগলে আমরা অনেক সময় এক ধরনের অয়েন্টমেন্ট অথবা ক্রিম ইউজ করি। দ্যাট ইজ দ্য সারফেস anesthetic agent or topical use of the anesthesia, or it may be infiltrated through a syringe or needle to a local area for dressing purpose, for resection of a cyst, also circumcision. Usually ketamine is nowadays used to
anesthetize in some patient going for the circumcision, but in some areas, local anesthetic agents are also used to, for the circumcision purpose. And the lidocaine, usually you have seen 2% lidocaine or 2% lidocaine with adrenaline. And এখন দুটার মধ্যে ডিফারেন্স কি? কিছু দেখবা যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের মধ্যে সবুজ রঙের, যেটা হচ্ছে 2% লিডোকেইন অ্যালোন, এটা সাধারণত ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায় সবুজ কালারের, সেটাতে অ্যাড্রেনালিন থাকে। আর যেটাতে দেখবা লাল, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন সহ। এখন অ্যাড্রেনালিন সহ দেওয়ার নিশ্চয়ই কিছু সহ দেওয়ার বেনিফিটটা প্রথম হলো যে এটা ভেসো কনস্ট্রিকশন করে, এটা ভেসো কনস্ট্রিকশন করে। So duration of the anesthetic agent will be prolonged by using it with along with its adrenaline. যেহেতু ভেসো কনস্ট্রিকশন হয়, তাহলে লোকাল যে এরিয়াতে তুমি ইনফিলট্রেট করলে সেই জায়গা থেকে ব্লাড সার্কুলেশন এটা সহজে যেতে পারবে না, বা কম যাবে অথবা ধীরে যাবে, যে কারণে এটার অ্যানেস্থেটিক প্রপার্টি অথবা ডিউরেশনটা একটু বেশি হবে। নাম্বার 2, এটা যে লোকাল অ্যানেস্থেটিকের ডোজটা আছে সেটাও কমায় দেয়। কারণ আমরা একটা অ্যানেস্থেটিক এজেন্ট দেবো, ধরো যে লোকাল অ্যানেস্থেটিক অ্যালোন আমরা যদি লিডোকেইন ইউজ করি 5 মিনিটের জন্য, একটা হচ্ছে যে সিস্ট আমরা হয়তো এক্সিশন করবো, আমরা ধরে নিয়েছি যে এটার সময় 5 মিনিট লাগবে, তাহলে আমরা যদি অ্যাড্রেনালিন সহ দেই, তাহলে অ্যাড্রেনালিন এটা ডিস্ট্রিবিউশনটা কমাই দিবে, ফলে এটা লং টার্ম ধরে এফেক্ট করবে, এবং এটা 5 মিনিটের জন্য আমাদের অল্প পরিমাণে লোকাল অ্যানেস্থেটিক লাগবে লিডোকেইন। কিন্তু যেখানে এন্ড আর্টারি রয়েছে সেই এরিয়াতে সাধারণত লিডোকেইন ইউজ করা হয় না, কারণ অ্যাড্রেনালিন ইউজ করা হয় না, কারণ অ্যাড্রেনালিন তুমি যদি ইউজ করো যেখানে এন্ড আর্টারি রয়েছে, it will cause to vasoconstriction and later it may produce necrosis or gangrene. হ্যাঁ, এই জন্য যেখানে তোমার এন্ড আর্টারি রয়েছে সেগুলোতে শুধুমাত্র লিডোকেইন ইউজ করাই বেটার, যে পার্টগুলোতে। কিন্তু যেখানে আমাদের এন্ড আর্টারি ছাড়া বাকি যে এরিয়াগুলোতে আছে সেগুলোতে আমরা লিডোকেইন অ্যালং উইথ অ্যাড্রেনালিন, যে লাল রঙের যে ইয়েটা আছে মার্কার সহ, সেটা আমরা ব্যবহার করতে পারি। এখন এটা কি শুধু পেইনের জন্য ব্যবহার করা হয় বা অ্যানেস্থেটিকের জন্য ব্যবহার করা হয়? না, এটা কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া যেটা বলে, এটাকে প্রিভেন্ট করার জন্য অথবা ট্রিটমেন্ট পারপাসেও অনেক সময় এটা ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হলো ইমলা, হ্যাঁ, ইএমএলএ, ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক, এটা বলেও একটা জিনিস আছে, ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক, এটা শর্ট নোট হিসেবেও থাকতে পারে, ইএমএলএ, হ্যাঁ, ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক। এটা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে লিডোকেইন উইথ হচ্ছে প্রাইলোকেইন টু প্রডিউস সারফেস অ্যানেস্থেসিয়া, মানে কমপ্লিট সারফেস অ্যানেস্থেসিয়া। এটার জন্য লিডোকেইন এবং প্রাইলোকেইন একসাথে মিলিয়ে একটা মিক্সচার তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক ড্রাগ। So these are the all about the anesthetic agents for you. এটা কি মোটামুটি বোঝা গেছে? জান, হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, তোমরা আছো কয়জন আমি বুঝতে পারছি না। তোমাদের কোনো কোশ্চেন আছে কি? কোনো কোশ্চেন আছে লোকাল অ্যানেস্থেটিক বা জেনারেল অ্যানেস্থেটিক, বা পূর্বে তো আমরা ইনজেক্টেবল তোমরা কিছু কোশ্চেন করেছিলে, আজকে কি বুঝতে পেরেছো কিনা আমি বুঝতে পারছি না। ভেরি ডিফিকাল্ট, ইন্টারঅ্যাক্টিভ যেহেতু হয় না, টু ডিফিকাল্ট। কারো কোনো কোশ্চেন? না স্যার। কোনো কোশ্চেন নেই? ওকে, ফাইন, দেন see you in the next class. Have a good day. Thank you.
Assalamu alaikum, sir. থ্যাংক ইউ ওয়ালাইকুম স্যার